আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রামলালার তার নিজ গৃহে প্রত্যাবর্তন হলো। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো এবং এই ঘটনায় সারা দেশ যেভাবে আবেগে ভাসছে, যেভাবে অকাল একটা উৎসবে মেতেছে, তাতে করে হিন্দু ভোট আরও কনসলিডেট হবে, এই কথা রাজনৈতিক বিশেষজ্ঞরা এক বাক্যে মেনে নিচ্ছেন। তবে এর এফেক্ট কি বাংলাতেও পড়বে? যেভাবে বাংলা এবং বাঙালিও রামলালার আবেগে ভাসছে, তাতে এখানেও হিন্দু ভোট কনসলিডেট হতে বাধ্য, এমনটাই কিন্তু তারা মনে করছেন। এই অবস্থায় আমরা একটা সমীক্ষা করছি। আপনারা জানেন যে সমীক্ষা আমরা গতকাল থেকে শুরু করব ভেবেছিলাম, কিন্তু এই রামলালা এবং আগামীকাল নেতাজি জয়ন্তী, সুতরাং সেই উপলক্ষে আমরা কিন্তু 23 তারিখের পর 24 তারিখ থেকে সেই সমীক্ষা আমাদের হিন্দি চ্যানেলে দেওয়া শুরু করব। তার লিঙ্কটা আমরা দিয়ে দেবো, আমরা সেখানে দেখতে পাবেন। যাই হোক, যেটা আমরা দেখেছিলাম যে বিধানসভা নির্বাচনে 2021-এ 56% হিন্দু ভোট কিন্তু বিজেপির বাক্সে কনসলিডেট হয়েছিল। তো আমরা সেই হিসাবে একটা আপনাদের কাছে আসন ধরে ধরে নিয়ে আসার চেষ্টা করছি যে যদি সেই ভোটিং প্যাটার্নটাই এই বাংলায় থাকে, অর্থাৎ এই রামলালার এফেক্ট হচ্ছে না, আমরা ধরে নিচ্ছি রামলালার এফেক্ট হচ্ছে, এটা তো সকলেই মেনে নিচ্ছে, ফলে এই ভোট কিন্তু আরও বাড়ার চান্স রয়েছে। বহু সমীক্ষায়, বহু সমীকরণ, বহু আসনে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা গত বিধানসভার যে 56% কনসলিডেশন হয়েছিল, যদি সেই প্যাটার্নেই ভোট হয়, তাহলে ঠিক বাংলায় কি চিত্রটা হতে চলেছে, কোন কোন আসনে এগিয়ে থেকে শুরু করবে বিজেপি, আর তৃণমূলের হাতেই ঠিক কতগুলো আসন থাকবে, সত্যি কি তারা সিঙ্গেল ডিজিটে নেমে যাওয়ার মতো জায়গায় হয়েছে, সেই সমস্তটা আপনাদের সামনে আসন ধরে ধরে নিয়ে আসব। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমরা যে সমীক্ষাটা করছি সেটার একদম ফাইনাল লেভেলের ডেটা কালেকশানের পর ডেটা ক্যালকুলেশনের কাজ চলছে এবং আমরা স্লাইড বানাচ্ছি, কার্যত সবটাই শেষ হয়ে গেছে। এরপর এই যে রামলালার এফেক্টটা হলো, সেইটা নিয়ে আরেকটা রাউন্ড আমাদের সমীক্ষা করার ইচ্ছা আছে, সেই ফলও নিয়ে আসবো। কিন্তু তার আগে গত বিধানসভা নির্বাচনে অর্থাৎ 2021-এ যে কনসিডারেশন হয়েছিল, যে কনসলিডেশন হয়েছিল, সেই কনসলিডেশনের যদি প্যাটার্নটাকে আমরা ম্যাপ করি, তাহলে পশ্চিমবঙ্গের যে 42টা আসন রয়েছে তার রেখাচিত্রটা কী হতে চলেছে, কতগুলো আসন বিজেপি পেতে পারে, কতগুলো তৃণমূল পেতে পারে, কোন জায়গাটা ত্রিশঙ্কু রয়েছে, কোন জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই করবে, সে 42টা আসন ধরে ধরে বলবো। আমরা যদি ওই 56% কনসলিডেশনের জায়গায় ধরি, তাহলে সামগ্রিকভাবে, মানে এটা হচ্ছে ধরুন হিন্দু ভোটের কনসলিডেশন। আপনাদের একটা জায়গা ভালো করে বুঝিয়ে দিই, তাহলে আপনাদের এই হিসেবটা কীভাবে করছি আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন একটা কেন্দ্রে মোট 100 জন ভোটার আছে, তার মধ্যে কোনো কেন্দ্রে 70 জন হিন্দু বা সংখ্যাগরিষ্ঠ, 30 জন হচ্ছে সংখ্যালঘু ভোট। এখন এই 30% ভোটের একটি ভোটও বিজেপির বাক্সে আসবে না, এটা আমরা ধরে নিচ্ছি। এবং এই যে 30% ভোটটা রয়েছে, এই 30 জনের ভোট রয়েছে, এর 95%ই তৃণমূলের বাক্সে যেতে চলেছে, এটাও আমরা ধরে নিচ্ছি। এবং 5% ধরুন বাম কংগ্রেস পাবে। এটা হচ্ছে গত বিধানসভার যে প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন ধরে আমরা বলার চেষ্টা করছি। কিন্তু সেখানে বহু আসন আছে যেখানে কিন্তু সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নেবে এবং সেটা কিন্তু বাম বা কংগ্রেসের দিকে যাবে এবং সেই জায়গায় কিন্তু বিজেপি বাজিমাত করতে পারে। কিন্তু সেইটা হচ্ছে না ধরে নিচ্ছি। সরাসরি 95% সংখ্যালঘু ভোট এখনও তৃণমূলের বাক্সে থাকছে এবং হিন্দু ভোটের যে 56%, অর্থাৎ ওই যে 70 জন আছে, সেই 70 জনের মধ্যে 56 জন কিন্তু এখানে তার 56%, অর্থাৎ ওই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে ধরুন 48-47 জন মতো ভোট দিচ্ছে বিজেপিকে। এই রকম একটা যদি আমরা হিসেব করে নিই, তাহলে দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু 50%-এর উপর ভোট পেতে পারে। এবার একটা আসনে যতই বিরোধীরা ভোট পাক, যদি 50%-এর উপরে কেউ ভোট পেয়ে যায়, তাহলে সেই আসনগুলো কার্যত তাদের জয়টা নিশ্চিত হয়ে যাবে। এরকম 5টি আসন রয়েছে যেখানে কিন্তু 50%-এর বেশি ভোট বিজেপির বাক্সে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও বলছি, এটা 2021-এর প্যাটার্ন ধরে আমরা বলছি। এবং সেই 5টি আসন হচ্ছে দার্জিলিং, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং মেদিনীপুর। এই 5টি আসনে কার্যত জয় নিশ্চিত বিজেপির, যদি তারা ঠিকঠাক প্রার্থী দিতে পারে, ঠিকঠাক প্রচার করতে পারে। এখানে কিন্তু খুব বেশি এফোর্ট দেওয়ার দরকার নেই। পশ্চিমবঙ্গের যে সিচুয়েশান রয়েছে, সেই সিচুয়েশান থেকে এই 5টি আসনে কিন্তু একদম পজিটিভ মুভ করার মতো জায়গায় চলে যাচ্ছে বিজেপি। এরপরে আমি 15টা আসন দেখাবো, যে আসনগুলোতে ভোটিং পার্সেন্টেজ হচ্ছে 45-50%-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। অর্থাৎ এখানে যে হিন্দু ভোটটা রয়েছে, সেই হিন্দু ভোটটা যদি বিধানসভার নিরিখে সেইভাবেই কনসলিডেট করে, অর্থাৎ রামলালার এফেক্ট কিন্তু আবারও বলছি ধরছি না আমরা, তাতে 45-50%-এর মধ্যে যে আসনগুলো থাকতে পারে, সেই আসনগুলোর বিজেপির আমি বলছি
সেগুলো বিজেপির জন্য পজিটিভই যাবে। কেননা এখানে যখনই 45%-এর উপরে ভোট হয়ে যায় তখন কিন্তু দেখা যায় বিরোধীরা ওই 41-42% ভোট পেলেও কিন্তু খুব একটা ম্যানেজ করতে পারে না। এরকম 15টা আসন রয়েছে যেখানে 45-50% ভোট কিন্তু বিজেপির বাক্সে যেতে পারে। জলপাইগুড়ি, বনগাঁ, কাঁথি, ঘাটাল, বিষ্ণুপুর, কুচবিহার, আলিপুরদুয়ার, রানাঘাট, হুগলি, আরামবাগ, তমলুক, আসানসোল, বালুরঘাট, শ্রীরামপুর এবং বর্ধমান, দুর্গাপুর। অর্থাৎ 5টি আসন থাকছে যেখানে বিজেপির ভোট 50%-এর উপর যেতে পারে। আবারও বলছি, বিজেপি কি প্রার্থী দিচ্ছে, কিভাবে প্রচার করছে তার উপর কিন্তু এটা ডিপেন্ড করছে। কিন্তু এখানে এই ভোটটা পাওয়ার সম্ভাবনা রয়েছে 5 আর 15, 20টা আসন যেখানে কিন্তু বিজেপি অত্যন্ত পজিটিভ জায়গায় থেকে এখানে শুরু করতে পারবে। অর্থাৎ একটু ভালো প্রার্থী, গোষ্ঠী কন্দল একটু মিটিয়ে নেওয়া, একটু ঠিকঠাক করে প্রচার, এই জায়গাগুলো যদি উঠে আসে, এই 20টা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের হার কার্যত সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেসের এই 20টা আসনে দাঁত ফোটানো কিছুটা টাফ হবে। এরপরে যে সেগমেন্টটা বলবো সেটা হচ্ছে 40-45%। এবার দেখুন, এই 40-45% ভোট পেলে সেই আসনটা যে কেউ কারোর হতে পারে। কেননা ধরুন আপনি 44% ভোট পেয়েছেন, আপনার যে বিরোধী সে 43% ভোট পেয়েছে, মার্জিনটা হয়তো খুব কম, কিন্তু 1%-এর ডিফারেন্সে আপনি কিন্তু হেরে যেতে পারেন সেই আসনটা। যেমন গতবারের উদাহরণ নিন দমদম লোকসভা, সেখানে পার্থক্য ছিল তৃণমূল এবং বিজেপির মধ্যে মাত্র 3%, 53,000-এর ব্যবধান কিন্তু জিতে গিয়েছিলেন সৌগত রায়। সেরকম 6টি আসন রয়েছে, এনিবডিজ গেম। এইখানে কিন্তু 50-50 লড়াই বলবো, হাড্ডাহাড্ডি লড়াই বলবো। এখানে বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ যদি জোট হয় তারা কতখানি ভোট কাটতে পারছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে বিজেপি এখানে কতটা সাকসেস পাবে। কিন্তু 40-45%-এর মধ্যে ভোট থাকতে পারে বিজেপির। এরকম 6টি আসন রয়েছে, বর্ধমান পূর্ব, মথুরাপুর, বোলপুর, রায়গঞ্জ, কৃষ্ণনগর এবং ব্যারাকপুর। এই 6টি আসনে কিন্তু 50-50 চান্স রয়েছে, এনিবডিজ গেম। তৃণমূল বা বিজেপি যে কেউ কিন্তু এখানে আসন জিততে পারে। কে কীভাবে স্ট্র্যাটেজি করছে, কে কী ধরনের প্রার্থী দিচ্ছেন, কতখানি প্রচারে জোর দিচ্ছেন, সংগঠন কতখানি গুছিয়ে নিতে পেরেছেন তার উপর কিন্তু এই 6টি আসনের ভাগ্য নির্ভর করছে। অর্থাৎ 42টির মধ্যে 26টি আসন বললাম এখন অবধি। প্রথমে 5টি আসন যেখানে 50%-এর উপরে বিজেপির ভোট যেতে পারে, তারপর 15টা আসন যেখানে 45-50% মধ্যে বিজেপির ভোট থাকতে পারে, এবং তারপর যেটা বললাম 40-45%। অর্থাৎ এই যে 26টা আসন, এখানে কিন্তু তৃণমূলের জেতা রীতিমতো টাফ। অর্থাৎ তারা কিন্তু জিততে পারে 16টি আসনের কাছাকাছি, কিন্তু সেই 16টি আসনই তারা জিতবে। এর পরের যে সেগমেন্টটা বলবো সেটা কিন্তু আরও ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং বলছি? এই সেগমেন্টের যে আসন, 10টা আসনের কথা বলছি, এখানে বিজেপির ভোট শতাংশ থাকতে পারে। বিধানসভার প্যাটার্ন যদি ধরি, রামলালার পর সেটা আরও বাড়লে এখানে কিন্তু তৃণমূলের কপালে আরও দুঃখ থাকতে পারে। সেই প্যাটার্ন অনুযায়ী বিজেপির ভোট 35-40%-এর মধ্যে কিন্তু এখানে থাকতে পারে। এবার 35-40% পাওয়া মানে এইখানে জেতা একটু কঠিন, কিন্তু বাংলায় আমরা দেখেছি যে কোনো আসনে জয় পেতে গেলে মোটামুটি 42-43%-এর উপরে কেউ ভোট পেলেই সেই আসনগুলোতে জয়ের একটা ভালো জায়গায় তারা চলে যায়। কিন্তু কিছু কিছু আসন আছে যেখানে কিন্তু লড়াইটা ত্রিমুখী হতে পারে। মানে যেটা বলছিলাম, যে কারণে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে জোট করতে এত মরিয়া, কংগ্রেসকে 2টো আসন ছাড়বো, কংগ্রেস চাপ সৃষ্টি করছে, একা লড়াই করব, এই যে কথাগুলো বলছে, অর্থাৎ এইখানে যে চাপটা রয়েছে এই আসনগুলোতে কিন্তু ত্রিমুখী লড়াই হতে পারে। এবং সেক্ষেত্রে ত্রিমুখী লড়াই যদি হয় 35, 37, 38, 40 এই রকম পার্সেন্টেজ ভোট পেয়েও কিন্তু ত্রিমুখী লড়াইয়ের জন্য বহু আসনে বহু কেউ এখানে বাজিমাত করে যেতে পারে। অর্থাৎ এই যে 10টি আসন বলছি, এই 10টি আসনও যে তৃণমূল কংগ্রেসই জিতবে এমনটা কিন্তু নয়, আবার বিজেপিও জিতবে এমনটিও নয়। যে কেউ এখানে জিততে পারে, একটা ত্রিমুখী লড়াইয়ের চান্স রয়েছে। এবং 35-40% যারা ভোট এখানে যে পাবে বিজেপি, সেই রকম 10টা আসন হচ্ছে মালদা উত্তর, বারাসত, বীরভূম, দমদম, কলকাতা উত্তর, হাওড়া, জয়নগর, উলুবেড়িয়া, মালদা দক্ষিণ এবং ডায়মন্ড হারবার। এই ডায়মন্ড হারবার বারবার আপনাদের বলছি, এখানে নওশাদ সিদ্দিকী যদি দাঁড়িয়ে যায়, বিজেপি যদি একজন ভালো ক্যান্ডিডেট দেয়, দিলীপ ঘোষের মতো লোক যদি এখানে ক্যান্ডিডেট হয়ে যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, লড়াই কিন্তু ত্রিমুখী হয়ে যাবে। এবং ত্রিমুখী লড়াই পেয়ে এখানে যদি বিজেপি 35-37% ভোট পেয়ে যায়, তাহলে কিন্তু তারা ওই ভোটটা পেয়েও বাজিমাত করার চান্স আছে। কিন্তু তারা যদি বাজিমাত নাও করতে পারে, যেহেতু 35-37% ভোট একটা ত্রিমুখী লড়াইয়ের চান্স রয়েছে, আইএসএফ এখানে ভালো করছে, সংখ্যালঘু সমাজে তারা কিন্তু ভোট ব্যাঙ্কটাকে ভালো থ্রু করছে, ফলে এই আসনগুলো যে তৃণমূল জিতবেই এমনটা কিন্তু নিশ্চয়তা দিয়ে বলার মতো জায়গা নেই। অর্থাৎ এই 35-40% আসন পেয়ে এই 10টি আসন থেকেও কিন্তু 2, 3, 4টি আসন বিজেপি বার করলেও করতে পারে।
খুব একটা ভালো চান্স কিন্তু তাদের থাকছে, যেহেতু এখানে ত্রিমুখী লড়াই রয়েছে। এরপর লাস্ট সেগমেন্ট বলবো, যে আসনগুলোতে সংখ্যালঘু ভোট এতটাই বেশি এবং বিজেপির ওই পুরো হিন্দু ভোটটা কনসলিডেট করালেও 56%, 60% ভোট কনসলিডেট করালেও যেখানে তাদের সামগ্রিক ভোট 35%-এর নিচে থাকতে পারে। এবার 35%-এর নিচে যদি থাকে, সেখানে যদি ত্রিমুখী লড়াই হয়ও, সেখানে অন্য দুই পক্ষ জেতার চান্সটা রয়েছে, কিন্তু বিজেপির এখানে একদমই জেতার চান্সটা নেই। সেরকম 6খানা আসন মোটামুটি দেখা যাচ্ছে: কলকাতা দক্ষিণ, যাদবপুর, বসিরহাট, জঙ্গিপুর, বহরমপুর এবং মুর্শিদাবাদ। এর মধ্যে মুর্শিদাবাদের অবস্থা তো খুবই খারাপ, সেখানে মোটামুটি 15%, 16%-এর কাছাকাছি ম্যাক্সিমাম বিজেপি যেতে পারে। ফলে যেহেতু এখানকার ভোটাররা কিন্তু খুব সেন্সেবল, তারা যখন বুঝবে যে এই আসন থেকে বিজেপি জিততে পারবে না, তৃণমূলকে হারাবার জন্য তারা হয়তো সেই সব আসনে কংগ্রেস বা বামফ্রন্টের যারা প্রার্থী থাকবেন তাদেরকে ভোটটা দিয়ে দিতে পারেন। ফলে এই আসনে কিন্তু আরও ভোট কমতে পারে বিজেপির। বহরমপুর, যেখানে ধরুন 21-22%-এর কাছাকাছি ভোট পেতে পারে বিজেপি, ফলে সেই ভোটটা আবারও তারা বলবেন যে এখানে 21-22% দিয়ে তো বিজেপি জিতবে না, সুতরাং এই জায়গাটায় বিজেপিকে ভোট নষ্ট করে লাভ নেই। মেবি হয়তো সেই ভোটটা তারা ট্রান্সফার করে দিতে পারে, যেটা আমরা সাগরদিঘি মডেলে দেখেছিলাম বামফ্রন্ট কংগ্রেসের দিকে, যে তৃণমূল কংগ্রেসকে হারাবার জন্য এই আসনগুলোতে আমরা করছি। ফলে এই 6টি আসন যেখানে কিন্তু বিজেপি লড়াইয়ে অনেকটা পিছিয়ে থেকে শুরু করবে। এবং পশ্চিমবঙ্গের রাজনীতির যা প্যাটার্ন, সেখানে কিন্তু চতুর্মুখী লড়াই হয় না, ত্রিমুখী লড়াই ম্যাক্সিমাম হতে পারে, এবং সেই ত্রিমুখী লড়াইয়ে 35%-এর নিচে যারা পাবে তাদের কিন্তু সেই আসনে জেতার চান্স কম। ফলে বিজেপি কিন্তু এই 6টি আসনে জেতার আশা নাই রাখতে পারে। অন্যদিকে এখানে যে সবকটি আসনেই আবার তৃণমূল জিতবে তেমনও নয়, কেননা ওই বললাম যে বিজেপির যে ভোটটা রয়েছে, সেখানে তারা যখন বুঝতে পারবে যে ভোটের অঙ্কে এখানে জেতাটা একটু আমাদের টাফ হচ্ছে, তারা যদি সেই ভোটটা আবার বামেদের দিকে, কংগ্রেসের দিকে শিফট করিয়ে দেয়, তাহলে কিন্তু অনেক মুশকিল আছে। ফলে বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গে যে 42টা আসন রয়েছে, সেখানে অন্তত 36টা আসন যেখানে তৃণমূলের জন্য টাফ লড়াই, এবং 6টি আসন সেখানে বিজেপি খুব একটা ভালো লড়াইয়ে নেই, কিন্তু তার মানে এরকম নয় যে তারা একদম চোখ বুঝে সেই 6টি আসনও জিতে নেবে। সেখানে কিন্তু বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ তারা কিন্তু যথেষ্ট বেগ দিতে পারে। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এবং সংখ্যালঘু সমাজের একটা বড় অংশ কিন্তু এখন বিমুখ হতে শুরু করছে তৃণমূল কংগ্রেস থেকে। ফলে সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড জোর দিচ্ছেন যে কংগ্রেসের সঙ্গে জোটটা হোক। তিনি পাটনা, বেঙ্গালুরু, মুম্বাই, দিল্লি বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন, কংগ্রেসের উপরে একটু চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন, হাইকমান্ড দিয়ে অধীর চৌধুরীতে যদি রাজি করানো যায় সেই চেষ্টাটা করছেন, কিন্তু তাতে আখেরে কংগ্রেসের খুব একটা লাভ হচ্ছে না। ফলে সেই জোটটাতে তারা খুব একটা আগ্রহী নয়। এখন সেই জোট না হলে আবার সেই পচা শামুকে পা কাটার মতো এই যে আসনগুলো ছিল, যেগুলো কার্যত তৃণমূলের গড় বলা হতো, সেই গড়টিও তারা ধরে রাখতে পারবে, তো সেই প্রশ্নটা উঠে যেতে শুরু করলো। কিন্তু এই পুরো যে ছবিটা আপনাদের দেখালাম, পুরো যে আসনটা আপনাদের দেখালাম, সেটা কিন্তু আবারও বলছি বিধানসভার প্যাটার্নটা ধরে নিচ্ছি। এবং রামলালার এই অভিষেকের পর, রামলালার আজকে রাম মন্দিরের প্রতিষ্ঠা হওয়ার পর, সেখানে কিন্তু হিন্দু ঝড় উঠবে, হিন্দু ভোট আরও কনসলিডেট হবে, এবং সেই জায়গা থেকে কিন্তু এই রাজ্যে বিজেপি যে টার্গেট করছে, সেইখানে কিন্তু তারা যথেষ্ট ভালো জায়গায় থেকেই লড়াইটা শুরু করবে। আপনাদের দেখালাম যে অন্তত 20টি আসন রয়েছে যেখানে তাদের 45%-এর উপরে ভোট যেতে পারে। ফলে সেখানে ঠিকঠাক প্রার্থী, ঠিকঠাক প্রচার তাদেরকে কিন্তু 20টার মধ্যে অনেকগুলো আসনই এনে দিতে পারে। আবার সেই 20টা বাদ দিয়ে বাকি যে 6টি আসন রয়েছে, সেখানে এনিবডিজ গেম, সেখানেও অন্তত 2-3টি আসন বার করে নেওয়ার মতো ক্ষমতায় থাকছে। বাকি 10টি আসন দেখালাম যেখানে ত্রিশঙ্কু লড়াই হবে, ত্রিমুখী লড়াই হবে, এবং বিজেপির ভোট কিন্তু ওই 35-40%-এর মধ্যে থাকছে। ফলে 37-38% ভোট পেয়ে বাম কংগ্রেস যদি একটু বেশি ভোট সেখানে কাটতে পারে, সেখানেও কিন্তু 3-4টি সিট তারা বার করে নিতে পারে। ফলে বিজেপি কিন্তু এই রাজ্যে যথেষ্ট ভালো ফল করার মতো জায়গায় রয়েছে, এবং এই রামলালার অভিষেককে তারা প্রচারে কতখানি কাজে লাগাবে রাজনৈতিকভাবে সেটা জানা নেই, কিন্তু যেভাবে হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে তার একটা পজিটিভ এফেক্ট অবশ্যই আসার রয়েছে। ফলে আজকের পর তৃণমূল কংগ্রেসের কপালে ভাঁজ পড়ে যাওয়া, তাতে রাতের ঘুম উড়ে যাওয়া কার্যত নিশ্চিত, কেননা এতটা কনসলিডেশন বাংলায় হতে পারে এই ধারণা কারো ছিল না। এবং এই যে হিসেবটা বলছি, সেটা কিন্তু রামলালার অভিষেকের আগের হিসেব বলছি। এরপরে আরও কনসলিডেশন হবে কিনা সেটা কিন্তু আমরা আমাদের পরবর্তী সমীক্ষায় বুঝতে পারবো। যাই হোক, আমাদের সমীক্ষার যে ফলাফল একদম আসন ধরে ধরে, বিধানসভা ধরে ধরে, এক একটা লোকসভার মধ্যে 7টা করে বিধানসভা আছে, তার পুরো চার্ট আমরা প্রিপেয়ার
করছি, যেটা 24 তারিখ সকাল থেকে আমাদের হিন্দি চ্যানেলে নিয়ে আসবো এবং তার লিঙ্ক কিন্তু আমরা অবশ্যই আপনাদের সামনে দেবো। আপনারা দেখবেন সেই সমীক্ষা এবং সেই সমীক্ষায় কী মতামত আছে সেটা তো জানাবেনই। তবে এই যে 42টা আসনের একটা ওভারঅল সিনারিও আপনাদের সামনে নিয়ে এলাম, একটা ছবি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করলাম। এখানে কোনো ক্যাটাগরিতে কোনো জায়গায় কি আমরা কোনো ভুল দিলাম বা আপনাদের মনে হচ্ছে সেখানে আরও ভালো ফল হতে পারে বিজেপির বা তৃণমূলের, বা আরও খারাপ ফল হতে পারে, যদি সেরকম কোনো ব্যাপার থাকে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।